নমস্কার, সুপ্রভাত। কথায় সুরে জমজমাট সকালে স্বাগত আপনাদের। অনুষ্ঠানটির নিবেদক সানরাইজ গুঁড়ো মশলা। আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমরা বিভিন্ন ধর্মের লোক তো বসবাস করি ভারতবর্ষে। একটা বিশেষ বৈশিষ্ট্য আমাদের আছে, আমরা সকালটা শুরু করি ঈশ্বর আরাধনার মধ্যে দিয়ে, এবং সেটা বিভিন্ন ধর্মের লোকেরা সকলেই সুর তাল ছন্দের একটা বিষয় থাকে। কেউ প্রার্থনা করেন সঙ্গীতের মধ্যে দিয়ে, কেউ স্তোত্র পাঠ করে, অর্থাৎ ছন্দের ব্যাপারটা চলেই আসে কোনো না কোনোভাবে। আর এই সকালবেলাটা আমরা ভ্যানগার্ডেও থাকি কবিতা নিয়ে কিংবা সঙ্গীত নিয়ে। আজকে কবিতা শোনার দিন। আমাদের আজকে যারা কবিতা শোনাবে তাদের সঙ্গে চলুন একটু পরিচিত হই। আছেন মিতালি দাস। নমস্কার, সুপ্রভাত। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আছে অগ্নিদীপ্ত চক্রবর্তী। সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছো অগ্নি? হ্যাঁ, ভালো আছি। বেশ। আছেন অলোকেশ চক্রবর্তী কিবোর্ডে। নমস্কার, সুপ্রভাত। অলোকেশদার সুপ্রভাতে কারোর মধ্যে যদি ঘুম ঘুম ভাবও থাকে তাহলেও চলে যাবে একদম। ঠিক এভাবেই সুপ্রভাত জানানো উচিত সকলকে। আমরা কবিতা শুরু করি, কবিতা শুনবো। কে ছোটজনকে দিয়ে শুরু করতে? ঠিক আছে, চলো। কি শোনাবে? প্রথমেই রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করি। একদম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি দিন। বাহ। মনে পড়ছে সেই দুপুরবেলার কথা। ক্ষণে ক্ষণে বৃষ্টি ধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারির সুর লাগালেম। পাশের ঘর থেকে সে কেবল একবার দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল, আবার একবার বাইরে এসে দাঁড়ালো। তারপরে ধীরে ধীরে ভিতরে এসে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল। মাথা নিচু করে সেলাই করতে লাগলো। তারপর সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে, গানেতে, অকাজে আধারে চড়ানো কেবল সেই একটি দুপুরবেলা। ইতিহাসের রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুর বেলার ছোট্ট একটু কথার টুকরো কালের কৌটোর মধ্যে দুর্লভ রত্নের মতো লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে। বাহ, কি সুন্দর কবিতা, দারুণ। আসলে আমরা রবি ঠাকুরকে দিয়ে কি হয়, আমাদের মানে সমস্ত বাঙালিরাই আর কি অনুষ্ঠানের শুরুটা যেন রবি ঠাকুরকে দিয়ে না করলেই না হয় আর কি। অগ্নিদীপ্ত ঠিক তাই করলো। আমি মিতালির কাছে যাব, কি শোনাবে? আচ্ছা, আমি রবি ঠাকুরকে নিয়েই করছি, কিন্তু রবি ঠাকুরের লেখা নয়, অন্য কবিরাও তো লিখছেন রবি ঠাকুরকে নিয়ে। তো আমি করছি কবি সুনেত্রা ঘটকের রচনায় রবীন্দ্রনাথ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তাও যখন তখন, যেমন তেমন নয়। আমার মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান, তখন। আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেননি? এমন গলা। মা বলতেন, রবি ঠাকুরের গান তো তালের নয়, প্রাণের। তাই আমার মায়ের একটি প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, নিবিড় বেদনাতে
পুলক লাগে গায়ে, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে। গানটা মায়ের মুখে শুনতে শুনতে এই গানটা কখনো আমার নিজের হয়ে গেছে জানতেই পারলাম না। সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের এক রত্তি বাগানের কচি কচি গাছগুলো ঝড়ো বাতাসে উথাল পাথাল হতে লাগলো। প্রচন্ড ঝোড়ো বাতাসে মনে হলো গাছগুলো তো এক্ষুনি ছিঁড়ে ছুটে যাবে, কিন্তু ওরা কি দারুণ আনন্দে আছে। তাদের দেখে মনে হলো কষ্টের সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে, গভীর দুঃখের সঙ্গে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারিদিকে প্রাকৃতিক উল্লাস, আর আমার বুঝতে পারায় আমি কতক্ষণ বুঁদ হয়ে জানলার ধারে দাঁড়িয়েছিলাম বুঝতে পারলাম না। চমক ফিরল যখন দেখলাম বৃষ্টির ধারায় আমার সারা শরীর ভিজিয়ে দিয়েছে। আমার কষ্ট, আমার ভালো লাগা সবকিছুকে ছাপিয়ে ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই খায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। অভিসার মানে কি? মা বললেন, অভিসার? অভিসার আবার কোথায় পেলি? কেন? তোমার গানে? আমার গানে অভিসার? হ্যাঁ, তোমার অভিসারে যাব অগম পারে। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে যাওয়া। সপসপে ভিজে জামায় ঘরে ফিরে দেখি বাবা অফিস থেকে ফিরেছে কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে? বাবাকে আমি কি করে বোঝাই যে অভিসার শব্দটার মানে আমি জানি, আজই জেনেছি ভালোবাসার আঘাতে কি করে কাঁদা যায়। এসব নিয়েই আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই বাদল বাতাসে, মেঘলা আকাশে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর যত দিন যাবে। বাহ, ভীষণ ভালো পড়লে। আসলে তুমি কবিতাটা পড়ছিলে, আমি ভাবছিলাম যে দেখো আমরা সকলে গান জানি না, কিন্তু রবীন্দ্রনাথকে ছুঁয়ে যাই কোনো না কোনো ভাবে। আমাদের দুঃখে আনন্দে তার গান কিন্তু আমরা গুনগুন করেই থাকি। সব সময় যে আমরা সেই মিনিংটা বুঝে গান করছি তা নয়, কিন্তু যারা গান করেন না বা করেন সকলেই রবীন্দ্রনাথকে ছাড়া আমরা নেই, মানে তাকে ছুঁয়েই আছি আর কি। ভীষণ ভালো একটা কবিতা শুনলাম। সেই প্রসঙ্গে যদি বলি, তোমার কাছে রবীন্দ্রনাথ কেমন? আমার কাছে রবীন্দ্রনাথ সবকিছু। যখন দুঃখে থাকি, আনন্দে থাকি, এটা নিজের থেকে চলে আসে। ঠিক, মানে বুঝতে পারার আগে মনে হচ্ছে হ্যাঁ আমি তো ওনার কবিতায়, যেহেতু আমরা কবিতা করি, মনে হচ্ছে হ্যাঁ আমি তো ওনার কবিতাই করছি। আর করার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে না এখন একটু ভালো লাগছে। মানে ওনাকে ছাড়া তো ভাবাই যায় না। একদম। অগ্নিদীপ্ত কি শোনাবে এখন? কবি আরণ্যক বসুর অ্যালবাম। মা, তোমাকে হঠাৎ এই 20শে সেপ্টেম্বরের ভোরে মনে পড়ল। এই মেঘ ও রৌদ্রের শারদীয়া আলো তোমার ফটোতে আলোক সম্পাতের মতো খেলা করছে। মা, তোমাকে মনে পড়ছে এই 20শে সেপ্টেম্বরের ভোরে। মা, মনে আছে আমার ট্রেনের শব্দে তুমি চায়ের জল চাপাতে? শনিবার বিকেলে গরম সিঙ্গারা হাতে গেটে দাঁড়াতেই তোমার মরণজয়ী হাসি মুখ আর চিনেমাটির কুকারিজের রুনফুন। অথচ তখন তোমার 53 বছর 4 মাস চলছে। একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছ। আমি বুঝতে পারিনি তোমার হাতের ছোঁয়া লাগা কাপে চুমুক দিয়ে তাকিয়ে থাকতাম। সদ্য বিকেলের গা ধুয়ে আসা, বাতাসে সাবানের গন্ধ ছড়ানো
তোমার সুন্দর ফর্সা পা দুটির দিকে আমার খুব ইচ্ছে হতো গুনগুনিয়ে ধরি। ও মা, তোমার চরণ দুটি। আমার লজ্জা করত তোমার সামনে গান ধরতে। তুমি সে কথা যেন বুঝতে পেরে হঠাৎ সেই বিকেলে আড্ডায় গেয়ে উঠতে, ওরে নীল যমুনার জল। আমার বুকের মধ্যে হঠাৎ খুশির 800 পায়রা কি দুরন্ত আবেগে ডানা ঝাপটাতো, আমি বোঝাতে পারতাম না। একটার পর একটা গান। এক সময় গান থামলে আদুরে গলায় তুমি শুনতে চাইতে ঝড়ের খেয়া। আমি শিল্পী মায়ের সামনে মাথা নত শ্রদ্ধায় আবৃত্তি করতাম। বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা কোনদিন শেষ করতে পারিনি। তুমিও কাঁদতে, আমিও কাঁদতাম। গলা বুঝে আসতো। সারা সপ্তাহের ক্লেদ, 7 দিনের গ্লানি, যন্ত্রণা, হতাশা ধুয়ে মুছে যেত চোখের জলে। শনিবারের শেষ বিকেলে আমি তোমাকে ধরে আবার উঠে দাঁড়াতাম। তোমার মনে আছে মা, অন্ধকার ফেলে দিয়ে সকালের আলোটুকু নিতে হয়। তোমার কাছে শিখেছি। হারমোনিয়ামের প্রথম সারগাম তোমার কাছে পেয়েছি। পথের পাঁচালী আর অপরাজিতার গল্প তোমার কাছে শুনেছি। উনুনের তীব্র আঁচে রান্নাঘরে বসে গান গাওয়া যায় তোমার কাছে জেনেছি। দেখা হলে হাতে হাত ছুঁয়ে বন্ধু হয়ে যাওয়া তোমার কাছেই সব পাওয়া। আমি তাই দুঃখ পেলে কাঁদি, আনন্দে পাগল হয়ে হাসি। মাঝে মাঝে মৃত্যুর মুখে বেড়াতে গিয়েও ফিরে ফিরে আসি। মা, আমাকে কতবার জীবন ফিরিয়ে দিলে, অথচ কখন তুমি মৃত্যুর কাছে ধরা দিলে বুঝতে পারিনি। সে বছর আমি মা দুর্গার মুখ দর্শন করিনি। সে বছর পিতৃতর্পণহীন আমি পালিয়ে বেরিয়েছি। ক্যাসেটে তোমার গান এখনো রয়েছে, এখনো ভাসছে তোমার শাড়ির গন্ধ, চুলের গন্ধ। গ্রীষ্মদগ্ধায়, শ্রাবণ বর্ষায়, শীত আসে, ফিরে যায়, বসন্ত আসে। তোমার কৃষ্ণচূড়া ভেসে যায় কমলা রঙের বন্যায়। তোমার বাড়িতে আমরা সবাই খুব সুখে আছি। তোমার হারমোনিয়াম, তোমার গানের খাতা, তোমার প্রথম জামদানি, তোমার কাশ্মীরি শাল নেপথলিন দেওয়া বাক্সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সব স্মৃতি নিয়ে আমি শুধু জেগে আছি ক্যাসেটে তোমার গান শুনতে শুনতে। ওরে নীল যমুনার জল। বাহ, দারুণ, খুব ভালো একটা কবিতা। অগ্নিদীপ্ত, কি ধরনের কবিতা বেশি করতে ভালো লাগে তোমার? কবিতা খুব মুশকিলে ফেললাম কথাটা, প্রশ্নটা করে। মানে সব ধরনের হ্যাঁ শিখি, আমার করতেও ভালো লাগে। তো যেটাই করি সেটার মধ্যে মনে হয় একটু ভালোই লাগে। হ্যাঁ ঠিক। মানে এই যে কবিতা শিখছো, সেটা কি নিজের মানে খুব ভালো লাগে বলে, না মা বাবা ভর্তি করে দিয়েছিলেন ছোট্টবেলায় তাই বলে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। কখন বেশি করতে ভালো লাগে কবিতাটা? পরীক্ষার জন্য আমাদের তো আজকাল বেশিরভাগ ছেলে মেয়েরা বলে যে পরীক্ষার জন্য এটা করতে পারছি না, সেটা করতে পারছি না, পড়া পড়া পড়া। কিন্তু আমার মনে হয় যারা যে জিনিসটা যার ভালো লাগে ওরা ঠিক একটু সময় বের করে। একদম একদম ঠিক, সেটাই আমি মানে অগ্নিদীপ্তর কাছে সেটাই আমার প্রশ্ন, যে পড়াশোনার জন্য কি মানে কবিতার জন্য পড়াশোনার ক্ষতি হয় না বরং ভালোই লাগে কবিতার পাশাপাশি? সারাদিন পড়তে পড়তে একটু কবিতা করলে একটু মাইন্ডটা একটু ফ্রেশ হয়। বাহ, ঠিক ঠিক, এই কথাটাই শোনাচ্ছিল। কারণ কারো কারো কাছ থেকে শুনি যে পরীক্ষা এই সেই, এই জন্য নাচ গান হচ্ছে না, সময় পাচ্ছি না। কিন্তু আসলে ইচ্ছে থাকলে যা হয়, আর যার যেটা ভালো যা লাগে ও ঠিক সময় বের করে নেবে। ঠিক। এবার মিতালির কাছে আবার যাব। আমি করছি এবার স্বাধীনতার 50 বছর ও ভারতভূষণের গল্প, কবি প্রত্যুষ দেবের। আজ থেকে ঠিক 50 বছর আগে
স্বাধীনতা নামে এক কিশোরীর সাথে দেখা হয়েছিল দিকশূন্যপুরের ছেলে ভারতভূষণের। ভারতভূষণ তখন 22 বছরের যুবক। দুরন্ত ঘূর্ণির মতো স্বাধিকার বোধে উদ্ধত বন্দুকের মুখে বুক পেতে দাঁড়িয়ে স্বাধীনতা নামে সেই কিশোরীকে ভালোবাসার দুরন্ত সব সঙ্গীত শোনাত সে। আসলে স্বাধীনতা নামে সেই কিশোরীকে নিয়ে ভারতভূষণের তখন অনেক স্বপ্ন, অনেক কল্পনা। ভারতভূষণ এখন 72 বছরের বৃদ্ধ। স্বাধীনতা নামে সেই কিশোরীকে নিয়ে শেষ পর্যন্ত তার আর ঘর করা হয়ে ওঠেনি, এ কথা সবার জানা। ভারতভূষণ এখন স্বাধীনতা সংগ্রামীদের জন্য বরাদ্দ 4 আনা 6 আনার ভাতা পায় ভাত কাপড়ের জন্য। ভারতভূষণ এখন নিজেই রোজ দুবেলা মোটা কাচের চশমা চোখে রেশনের চালের কাঁকড় ও পোকা বেছে পরমান্ন রান্না করেন, খান। অপুষ্টিজনিত রোগে ভুগে তার স্ত্রী গত হয়েছেন বেশ কয়েক বছর আগে। ভারতভূষণের 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে অনির্বাণ প্রগতিশীল রাজনীতি করত এবং এই অপরাধে কয়েক বছর আগে সে খুন হয় বিরুদ্ধ রাজনৈতিক দলের সভ্যদের হাতে। মেজ ছেলে কিশোলয় বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র হয়েও একটা চাকরির জন্য দরজায় দরজায় ঘুরে ব্যর্থ হয়ে অবশেষে আত্মহত্যা করল। ছোট ছেলে ঐক্যতান গত সপ্তাহে নিষিদ্ধ ঘোষিত বৈরীদের হাতে অপহৃত হয়। তার মুক্তিপণ 5 লক্ষ টাকা। আর ভারতভূষণের একমাত্র মেয়ে জ্যোতির্ময়ী প্রকাশ্য দিনের আলোয় গণধর্ষণের পর মানসিক ভারসাম্য হারিয়ে কালো কালি দিয়ে অন্ধকারের ছবি আঁকে। এত সব ঘটনা কিংবা দুর্ঘটনার পরেও বৃদ্ধ ভারতভূষণ কাপড়ের খুঁট দিয়ে চশমার কাঁচ মুছতে মুছতে পরন্ত বিকেলের দিকে মুখ করে দাঁড়িয়ে ভাবতে থাকে, আজ থেকে ঠিক 50 বছর আগে স্বাধীনতা নামে এক কিশোরীর সাথে তার দেখা হয়েছিল। জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এই যে কবিতা পড়া বা কবিতা শেখা, এটা ঠিক কবে থেকে শুরু হয়েছিল? এটা ঠিক মানে বড় বয়স থেকে শুরু হয়েছিল। আমার মেয়েকে যখন আমি কবিতা ক্লাসে নিয়ে যাই, মানে আমার ভালো লাগতো, এই জন্য নিয়ে গেছি। তারপর যখন নিয়ে গেলাম আমার দিদি, মানে যার কাছে আমি শিখি, গোপাল সেনগুপ্ত দিদি, এত ভালো লাগতো, মনে হতো আমরাও তো করতে পারি। তো তারপর দিদিকে বললাম, দিদি বলে হ্যাঁ, শেখার জন্য কোনো বয়স লাগে না, তোমার ভালো লাগে এটাই সবচেয়ে বড় কথা। তারপর আমরা মামি দুজনেই শুরু করলাম। বেশ, তখন থেকেই চলা। ঘর সামলে, তারপরে প্রফেশন, একটা তুমি চাকরিও করো, সেটা সামলে এই যে এই সময়টুকু যে দাও কবিতায়, এটা একটা বিশাল ব্যাপার। এবং ওই যে ভালো লাগার বিষয়টা আছে বলেই দিতে পারছো। এটাই মানে আমার মনে হয় কি, মানে কাজ করতে করতেই যেন ও দিদি যে ক্লাসে করেছিল একটু গুনগুন করি, এটা করতে করতে যেমন কাজ করতে করতে চলে আসছে এরকম। এটার জন্য যে আমি আলাদা সময় বের করে বসছি সেরকম না, মানে হয়ে যায়। আসলে এটাই বলছি যে ভালো লাগলে পরে যে জিনিসটা, ওটা এইভাবে হয়ে যায়, ভালো লাগা থেকে আর কি চলা। অগ্নিদীপ্ত, এবার কি শোনাবে বলো? এটা তো জানুয়ারি মাস, এই গত 23 তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন গেছে, তো ওনাকে নিয়ে একটা করি। একদম খুব ভালো হবে, কারণ জানুয়ারি মাসে 26শে জানুয়ারি গেল, প্রজাতন্ত্র দিবস গেল, নেতাজির জন্মদিন গেল। চলো। কবি শুভ দাশগুপ্তের আমি সুভাষ। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে
এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্যে। তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশবোধ, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত। আমরা বড়লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতার বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা, আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীনে দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে, তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাষ্ট্রীয় যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর, আমি সুভাষ বলছি। দেওয়ার মতো। আর আমার মনে হয় শুধু শুভদাস গুপ্তের নয়, আমাদের সকল ভারতবাসীর কথা আর কি, প্রত্যেকটা লাইন যেন আমাদের সকলের কথা, মনের কথা। যাকে আমরা ঠিক হয়তো যোগ্য সম্মান দিতে পারিনি, তাকে আমরা গানে কবিতায় আজকাল দিচ্ছি আর কি। যাই হোক, শুনবো কবিতা আরো, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমান সকালে। আমাদের আজকের সকালে যারা কবিতা শোনাচ্ছেন আছেন মিতালি দাস এবং অগ্নিদীপ্ত চক্রবর্তী। চলে যাব আবার শিল্পীদের কাছে, আরো অনেক কবিতা শুনবো। মিতালি, কি শোনাবেন? আচ্ছা, সামনে তো প্রেমের মাস আসছে। একদম। তো প্রেম তো বিরহ ছাড়া হয় না, একটা পার্ট, একটা পার্ট, মানে বিরহর পরেই মনে হয় প্রেমটা আরো জাকিয়ে আসে। তা এর জন্য আমি একটা বিরহর কবিতা করছি। এটার প্রেক্ষাপট হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। ওখানে তো কৃষ্ণ অনেক ভূমিকা নিয়েছিল। তো কৃষ্ণ চলে যাওয়ার পর রাধা একটা চিঠি লিখছে কৃষ্ণকে। তো চিঠিটাই আর কি। তো এটা কবি দেবেশ ঠাকুরের রাধা। প্রিয়তম, সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো? যুদ্ধক্ষেত্রে কি কেউ অন্যের চিঠি পড়ে?
প্রয়োজন নেই এমন সম্বোধনের, হয়তো অধিকারও নেই। তবে সুরিত কিংবা বন্ধু লেখা যাক, সম্বোধনে কাজ নেই। তোমার জন্য কোনো সম্বোধন পৃথিবীর অভিধানে নেই। তুমি আজ যুদ্ধক্ষেত্রে, চারিদিকে রক্ত, অস্ত্র, ক্ষমাহীন মৃত্যুর পাহাড়। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমার পরমায়ু নিয়ে। তোমাকে যেন না ছোঁয় যুদ্ধের উষ্ণ বালুকণা। অর্জুন যেদিন তোমায় নিতে এসেছিল, আমরা অনেক বলেছিলাম, চোখের জলে পিচ্ছিল করে দিয়েছিলাম তোমার রথের পথ, শুয়েছিলাম তোমার যাত্রা পথে। তবু তুমি চলে গেলে, বলেছিলে আবার আসবে। কবে কবে পুরুষোত্তম, কবে আবার আসবে রাজা দুঃখিনীর কুটিরে? এবার এলে দেখবে তোমার প্রিয় ধবলির দুটো দুষ্ট বাছুর, যমুনা সে কদম গাছটির একটি শিশু চারা। সেই তমাল বনে বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি। আমার প্রতিদিন গাঁথা কুঞ্জমালা শুকিয়ে যাচ্ছে রোদ্দুরে। তুমি কি আর কোনো দিন তা পড়বে না? তোমার সামনে এখন দ্রোণাচার্যের রথ, পেছনে তোমারই সশক্তক সেনা, শল্য মুষলেকাগ্নি অগ্নিবাণে আচ্ছন্ন আকাশ, চারদিকে বাণ বৃষ্টি, সুদর্শন চক্রবুহ বাজাচ্ছে তোমারই পাঞ্চজন্য মেঘের মতো। এমনও দিনে তোমার কি একবারও মনে পড়ে সেই তমাল বনে বৃষ্টি, সেই মেঘের ডাক? কুঞ্জের পথে অন্ধকারে দুজনে পথ হারিয়েছি। ছপ ছপ বাদল রাতে দুই পথহারা পাগল, উপরে ক্রন্দসী আকাশ। তুমি আমায় বলেছিলে আমার জীবন, আমার স্বপ্ন, আমার প্রাণ, সব সব তুমি। মনে পড়ে না তোমার? চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য সেই অভিমান, সেই তুমি এলে ভৈরবের বেশে, জটাজাল রুদ্রাক্ষ ত্রিশূলে লুকিয়েছিলে নটবর বেশে। আমার মান ভাঙাতে বলেছিলে দেহি পদপল্লব মুদারম, সেই তুমি বিশ্বরাজ জগদীশ্বর, লুটিয়ে পড়েছিলে এই দাসীর পায়ে। কি লজ্জা, কি বোকা ছিলাম তখন। আজ ভাবি একবার তোমার পায়ে নিবেদন করি আমার সব লজ্জা, বলি ক্ষমা করো, ক্ষমা করো আমায়, আমি তোমারই। হয়তো এরই নাম দ্বিচারিতা, স্বামী নিন্দা মহাপাতক। আমার স্বামী আয়ান ঘোষ, শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা। চারদিকের বিবর্ণ দেয়াল, দুধের হিসাব করতে গিয়ে যারা কখনো আকাশ দেখেনি, তুমি আমাদের দেখিয়েছিলে সোনার আকাশ। পদ্ম পাতায় ফুলে আছে মুক্ত ফল। প্রথম জ্বালিয়ে দিলে প্রদীপ, যার আলোয় জানলাম আমি শুধু কারোর স্ত্রী, কারোর পুত্রবধূ নই, আমি একজন সম্পূর্ণ মানুষ। শৈরেশ্বশালিনী আমি, রাজেন্দ্র নন্দিনী। অবলা সবলা কুলবালা থেকে আমার নারী হওয়া, মানুষ হওয়ার শুরু। আর তুমি আমার প্রথম দর্পণ, যাতে নিজেকে দেখেছি। দাসী নই আমি, আমি ব্রজ রাজেশ্বরী। আমি রুক্মিণীর বেশবাস জানি না, সত্যভামার বীরত্ব জানি না, জাম্ববতীর প্রেম জানি না। আমি রাধা, আমি সম্পূর্ণা, আমি আলোক সামান্যা। বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম। তবু বলি, যুদ্ধের শেষে দিনান্তে যদি পারো একবার এসো আমার ঘরে, নিন্দিত আমায় নন্দিত করো, পূর্ণ করো, দীপান্বিত করো। বাহ, ভীষণ ভালো কবিতাটা। যুদ্ধ, প্রেমপত্র, এর মধ্যেই কোথায় যেন লুকিয়েছিল তোমার মানে নারী জাগরণের কথা, ব্যক্তি সত্তাকে মানে নিজের ফুটিয়ে তোলা, বা নিজের সঙ্গে পরিচিত হওয়া, নিজেকে জানা চেনা, বা আমি যে একটা আলাদা মানুষ, এটা কারোর সঙ্গে যে সম্পর্ক আছে সেটা আছে, কিন্তু এছাড়া যে নিজের অস্তিত্বটা, এই জিনিসটাই কোথায় যেন লুকিয়েছিল, তাই না কবিতাটার মধ্যে? আসল বিষয়টা সেটাই ছিল। এখানে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমপত্রের মধ্যে দিয়ে বর্ণনা করা হয়েছে। দারুণ, ভীষণ ভালো।
আবার অগ্নিদীপ্তর কাছে যাব। এবার কবি নবনীতা দেবসেনের বাতিটা। বেশ। এবারে শুয়ে পড়ো মাগো, 11টা বেজে গেছে। 11টা আবার রাত নাকি? তুই শুয়ে পড়, তোর কাল কলেজ রয়েছে। মা বসে আছেন তার ইজি চেয়ারে, সরু নাকে মোটা চশমা, ফর্সা আঙুলে আতশ কাচটা ধরা, কোলের ওপর বিছানো স্টেটসম্যান, পাশের টেবিলে ফ্লাক্সে চা, ওষুধ পেশোদ, রূপোর ডিবিতে পান আর জর্দা, পেতলের বিগদান, পেতলের ক্যাশ বাক্স, পেছনের টিপয়ে মাটির ঘটে মার প্রিয় রজনীগন্ধার গুচ্ছ, আর বেতের টেবিল ল্যাম্প আগরতলায় তৈরি। সামনে টিকটিক করছে অ্যালার্ম ঘড়িটা, ট্রাভেলিং ক্লক। মা কাগজের পাতা উল্টালেন। প্রচন্ড খড়খড় শব্দে শব্দহীন রাত্রির টুকরো হল। বই বন্ধ করে আমি উঠে আসি। ঘরে পা দিতেই এক গলা রজনীগন্ধার গন্ধের গভীরে ডুবে যায়। চেয়ারে বসেই ঠুলছে নার্স মেয়েটি, মা গো শুয়ে পড়ো এবারে, রাত 1:30 বাজে। রাত 1:30? থমকে ওঠেন। এখনো শুসনি তুই? সকালে কলেজ? বকুনি খেয়েও বলি, নির্লজ্জ বেহায়া, শরীর যে খারাপ হবে, এভাবে জেগো না। শরীর? একা গয়নার মতো ঝলমলিয়ে হেসে ফেললেন মা। আর কত খারাপ হবে রে শরীর? আর হবেই বা কি শরীর দিয়ে? আরেকবার যেতেই হয় নিজের শোয়ার আগে। 2:30 বাজলো মাগো, ক্ষান্ত দাও, খাটে শোবে, চলো। শোবো শোবো, আর এইটুকুনি বাকি। পড়া তো সহজ নেই ছানির দৌলতে। সামান্য অপ্রস্তুত হেসে ডুবে যান ছাপার হরফে। টেবিল ল্যাম্পের আলো আতশ কাচের উদ্ভাসিত মনোযোগে অ্যালার্ম ঘড়িটার টিকটিক বুঝে যায়। ফিরে আসতে আসতে শুনি নার্স মেয়েকে বলছেন, না না বাছা, নিভিয়ে দিও না আলো, বাতিটা জ্বলুক অমনি। আরো 1 পৃষ্ঠা বাকি আছে, আরো 1 পৃষ্ঠা বাকি, আরো 1 প্যারাগ্রাফ, আরো একটি বাক্য বাকি, আরো একটি শব্দ দাও নার্স মেয়ে, আরো একটি দিন। দারুণ। কথা বলতে আর ইচ্ছে করছে না, এই কবিতাটা শোনার পর একটু কষ্ট কষ্ট হচ্ছে। সত্যি, আসলে কবিতা গান এমনই জিনিস যে আমাদের মুড চেঞ্জ করে দেয়, তাই না? একদম অন্য জগতে নিয়ে যায়। একদম একদম ঠিক। যখন আমরা এই ধরনের কবিতা শুনি সত্যি ভারাক্রান্ত হয়ে যাই, এরপরে আর কথা বেরোয় না মুখ দিয়ে। আবার যখন বীরত্বের কবিতা শুনি তখন কেমন টকবক করে, তাই না? এক্ষুনি যেন যুদ্ধে গেলে আমি মানে জয়ী হয়ে যাব, এমন অবস্থা হয়ে যায় আর কি। আবার যখন বিরহ প্রেমের কথা শুনি, এই একটু আগে যে তুমি বললে, হ্যাঁ, তখন আবার আরেক রকম অবস্থা আর কি। সত্যি মানে কবিতা বা গান, যেটাই বলছিলাম যে আমাদের উপর এত প্রভাব ফেলে, সুর, ছন্দ, কথা, সবকিছু মিলিয়ে আর কি। আবার মিতালির কাছে যাব। আমি এবার করছি কবি জয় গোস্বামীর প্রণাম। বালক বেলায় শিউলি ফুল পা দিয়ে মারিয়ে ফেললে প্রণাম করতাম। প্রণাম মানে হাত দুটো মাথায় তুলে ঠেকানো। আমাদের বাড়ির যে শিউলি গাছ ছিল তার তলায় সাদা চাদরের মতো শিউলি পড়ে থাকত। দৈবাত মারিয়ে ফেললে প্রণাম করতাম, কেননা এগুলো পুজোর ফুল, এ দিয়ে পুজো করা হবে। জলের ঘটি বা গিলাসে পা লাগলেও প্রণাম করতাম। বাবা শিখিয়েছিলেন জল হচ্ছে জীবন, যে পাত্রে জীবন রাখা থাকে তাতে পা লেগে যাওয়া মানেই তো তাকে অশ্রদ্ধা করা। তাই তাকে প্রণাম করতাম। থালা গিলাসকেও প্রণাম করতাম পা লেগে গেলে। খোলা বারান্দার এক পাশে কাঁসার থালা বাটি মেজে রাখা হয়েছে। ঠিকই কাজের বউ গৌরাঙ্গের মা
কুয়োতলায় বসে উনুনে ছাই দিয়ে সব কিছু ঝকঝকে করে মেজে রেখেছেন বারান্দায়। এবার রান্নাঘরে তুলে রাখবেন। ভাইয়ের সঙ্গে এ ঘর ও ঘর দৌড়ে লুকোচুরি খেলছি। বারান্দা দিয়ে ছুটে যেতেই থালা বাসনে পা লাগলো। প্রণাম করলাম। বাবা শিখিয়েছিলেন থালা বাসনে খেতে দেওয়া হয় আমাদের। থালায় ভাত খাই আমরা। ভাত মানে অন্ন, অন্ন হচ্ছেন লক্ষ্মী। প্রতিদিন খাবার সময় ভাতের থালায় লক্ষ্মী অধিষ্ঠান করেন, তাই থালা বাসনে পা লাগলে প্রণাম করতে হয়। মা বাবা খেতে বসার সময় দুজনেই ভাতের থালাকে প্রণাম করে খাওয়া শুরু করতেন। আমিও তাই করতাম। ধীরে ধীরে বয়স বাড়তে লাগলো। একে একে বাবাকে হারালাম, মাকে হারালাম, একসময় ভাইকেও হারালাম। তবু এই প্রণাম করার অভ্যেসটা কিন্তু গেল না। এখনো জলের গেলাসে পা লাগলে হাত দুটো তুলে মাথায় ঠেকাই। হঠাৎ কোনোভাবে থালা বাসনে পা লাগলেও প্রণাম করি, কারণ থালা বাসনের মধ্যে লক্ষ্মী অধিষ্ঠান করেন। সেই কবে কোনকালে বাবার বলা কথাটা আমার মনে গেঁথে আছে। যেহেতু এখন বয়স বেড়েছে, প্রৌঢ়তার সীমায় এসে দাঁড়িয়েছি, এখন অন্য এক সমস্যা দেখা দিয়েছে। এই প্রণাম নিয়েই সমস্যা। আজকাল অল্প বয়সী ছেলেমেয়েরা এসে আমায় প্রণাম করে। তারা সহজভাবেই প্রণাম করে, কিন্তু আমি সহজভাবে নিতে পারি না। প্রতিটা প্রণামের সময় আমার নিজের জীবনটার কথা মনে পড়ে যায়, যে জীবনটুকু আমি পেরিয়ে এসেছি। বারবার মনে হয়, আমি কি প্রণাম নেওয়ার যোগ্য মানুষ? আমার পুরো জীবনটাকে এই কথার প্রমাণ দেয়? না, দেয় না। ব্যর্থ পরাজিত একটা জীবনকে যে মানুষ বহন করে চলেছে, কোনো প্রণাম নেওয়ার অধিকার নেই তার। যারা প্রণাম করে তারা সামাজিক প্রথা মেনে নিয়েই করে। ভাবনাটা তাদের দিক থেকে নয়। তারা তো আমার সমস্ত জীবনটা জানে না, জানে না আমার মনের ভেতরকার মনকেও। দোষ তাদের নয়, দোষ আমার। আমি প্রণাম নেই বলেই অপরাধী। কারণ যতটা জোরের সঙ্গে প্রণামে বাধা দেওয়ার দরকার ছিল, ততটা জোরের সঙ্গে আমি কখনোই কাউকে বাধা দিতে পারিনি। আজ ভাবি, শিউলি ফুলের মতো মন যদি পেতাম, যদি পেতাম জলের পাত্রের মতো মন, থালা বাসনের মন যদি পেতাম, তাহলে দ্বিধাহীন ভাবে সব প্রণাম নিতে পারতাম। কিন্তু পরক্ষণে মনে পড়ে যায়, যা বলছি তা কি সত্যি? সে তো ছেলে ভুলোনো কথা। জলপাত্রে কি মন আছে? জল কি নিজে জানে জল মানেই জীবন? শিউলি ফুল কি জানে পুজোর কাজে যেতে হবে তাকে? অন্য কি জানে তার উপর নির্ভর করে কোটি কোটি মানুষ বেঁচে থাকে? জানে না, জানে না। শিউলি ফুলের কোনো মন নেই, এদের কারোর কোনো মন নেই। এরা সহজে প্রণাম নেয়, তাই আমার বালক বয়স থেকে তারা প্রণাম নিয়ে আসছে। কিন্তু আমার মন আছে, সেই মনে হঠাৎই কিছু কাল আগে অতর্কিত একটি আঘাতে একটি ক্ষত গর্ত তৈরি হয়েছে। সে এক অতল গহ্বর। নিজের মনের গহ্বরে আমি নিজেই যেন পুড়ে যাচ্ছি। গহ্বরের ভিতর এক অসহ্য যন্ত্রণার কটাহ হাসি মুখে ঢেকে রেখে আমি অল্প বয়সীদের প্রণাম নেই। তখন মন চিৎকার করে বলতে থাকে, এই প্রণাম তুমি নিও না, কারোর প্রণাম নেওয়ার যোগ্য নও তুমি। কিন্তু বলতে পারি কই? ভালো ভালো কথা, তাই না, কবিতার মধ্যে থাকে। এই যে প্রথম দিকটায় ছিল না, যে বিভিন্ন বস্তুকে আমরা প্রণাম করি, হ্যাঁ, এরও একটা পজিটিভ দিক। অনেকে বলতে পারে যে এটা কি মানে বিষয়, এটা ঠিক না। এই যে সংস্কারের মধ্যেও একটা পজিটিভ দিক থাকে। কবি যখন শেষে বলছেন যে আমি কেউ যখন প্রণাম করতে আসে তখন আমার খুব দ্বিধা হয়, এই মনটুকু তৈরি হয়েছিল ওই প্রণাম থেকে। ওই যে হ্যাঁ, অবনত হওয়া বা হ্যাঁ, ওই যে একটা শুরু হয়েছিল ওটা থেকে। হ্যাঁ, এতটুকু চিন্তা করতে পেরেছে উনি, ওই ছোটবেলার ওই সংস্কারটা আছে বলেই, পেয়েছেন বলেই আর কি, যে আমি আর কি করলাম যে আমাকে প্রণাম করতে হবে। ঠিক ঠিক, ওই জিনিসটা তৈরি হয়েছে। নয়তো বেশ আমরা দেখি, আসলে আমরা আমাদের যোগ্যতা কতটুকু থাকে জানি না, কিন্তু আমরা
যোগ্যতা থেকে একটু বেশি পেতে চাই। আর ওই সংস্কারটুকু যখন থাকে তখন কোনো প্রশংসাই মানে কাউকে টলাতে পারে না, কিংবা ওই মনটা তৈরি হয়ে যায় আর কি। কি ভীষণ সুন্দর কবিতা। আমি মানে সবসময় ভাবি আর কি যে কবিতা শুধুই মনোরঞ্জন নয়, আমাদের জীবন যাপনের শৈলী, জীবন শৈলীকে পাল্টে দিতে পারে ভীষণ ভাবে। অগ্নিদীপ্ত, এবার কি শুনবো? অগ্নিদীপ্ত খুব কঠিন কঠিন কবিতা করছে, বয়সের থেকেও বেশি কঠিন, আমাদের ভালোই লাগছে। চলো এখন সুকান্ত ভট্টাচার্যের লেখা রানার। বাহ, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে নানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার রানার জানাও জানার বোঝাজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে রানার দুর্বার দুর্জয়। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল ও পূর্ব কোণ। অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মাফই রানার এখনো রাতের কালো। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার পিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে। ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন পথে কত ভয়, তবু রানার ছোটে দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি হবে বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার। শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে। দেখা দেবে বুঝি প্রভাত এক্ষুনি, নেই দেরি নেই আর, ছুটে চলো আরো বেগে দুর্দম হে রানার। অনেকদিন পরে শুনলাম জানো এই কবিতাটা। একটা সময় কবিতাটা খুব শোনা হতো, নাচ হতো এর সঙ্গে, তাই না অলকেশদা? অনেকদিন পরে শুনলাম। আর এখন তো আমাদের চিঠি আদান প্রদান আর খুব একটা নেই, কিন্তু এক সময় রানারদের ভীষণ কি বলবো গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতো সমাজের। এদের ওপর নির্ভর করতো, মাধ্যম ছিল না, ভীষণ গুরুত্বপূর্ণ। এবং
আমার মনে হয় আজকের যুগেও এই কবিতাটা প্রাসঙ্গিক এই জন্যই যে শুধু রানার নয়, হয়তো চিঠিপত্র আদান প্রদান বন্ধ হয়েছে, কিন্তু এই শ্রেণীর যারা আছেন, যারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তাকাচ্ছেন না, হ্যাঁ, তাদের কথাই যেন এই কবিতার মধ্যে দিয়ে আমরা এখন শুনতে পেলাম আর কি, বা শুনতে পাচ্ছি রানার কবিতার মধ্যে দিয়ে। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে। সুন্দর সময় কাটালাম আমরা কবিতায়, তাই না? বিভিন্ন ধরনের কবিতা শুনে। তোমার কেমন লাগলো অগ্নিদীপ্ত, বলো? ভালোই লেগেছে, সকাল সকাল ঠিক একটু গল্প হলো। বাহ, আমরা শুনলাম তোমার কবিতা, ভালো ভালো কবিতা পড়লে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ দিদি। সেই সঙ্গে অলোকেশ দাকে তো ধন্যবাদ জানাতেই হয় সকাল বিকেল, কারণ প্রতিটা দিন আমরা পাই অলোকেশ দাকে পাশে, এটা আমাদের সৌভাগ্য। সেই সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই সকালের অনুষ্ঠান থেকে রাত্রির অনুষ্ঠান, সব অনুষ্ঠানের পাশে থাকবেন। নমস্কার।